ফাইটিং ক্লাবে, যেখানে ফাইটিংয়ের আড়ালে চলে মাদক আর জোয়ার আড্ডা। এই ছেলেটির নাম ভিক্টর আর এর নাম ওয়াসিম। তারা দুজনই খুব ভালো বন্ধু। ভিক্টর অন্ধ, তবে সে অন্ধ হলেও গন্ধ শুকে, শব্দ শুনে বা স্পর্শ করে অনেক কিছু অনুভব করতে পারে। দুজনেই যে ফাইটারের পিছে টাকা লাগিয়েছিল, সেই ফাইটার হেরে যাওয়াতে দুজনই মন খারাপ করে বেরিয়ে যাচ্ছিল। তখনই ওয়াসিমের বড় ভাই তারিক কল করে। মূলত তারিক তাদের ফার্মাসিস্টের লাইসেন্স কাজে লাগিয়ে তার আড়ালে ড্রাগসের বিজনেস করতে চায়, কিন্তু ওয়াসিম কিছুতে তা করবে না। আবার ব্যবসায় ওয়াসিম আর তারিকের সমান ভাগ, তাই তারিকও ওয়াসিমকে ছাড়া কিছু করতে পারছে না। ওয়াসিম ভিক্টরকে পুরো বিষয়টা খুলে বলছিল। ঠিক তখনই কয়েকজন লোক এসে ওয়াসিমের মুখ চেপে ধরে ওয়াসিমকে খুন করে। ভিক্টর হাঁটতে হাঁটতে একটি ডিফেন্ডার কারের সাথে ধাক্কা খায় এবং শব্দ পেয়ে পিছিয়ে এসে বুঝতে পারে ওয়াসিমের খুন হয়েছে, আর যে ব্যক্তি খুনটি করেছে সেও পাশেই দাঁড়িয়েছিল। ভিক্টর তার হাত দিয়ে তাকে স্পর্শ করে তাকে অনুভব করে। যেহেতু ভিক্টর অন্ধ, তাই তারা ভিক্টরকে ছেড়ে দেয়। আর পরবর্তী দিন ভিক্টর পুলিশকে গতরাতের বর্ণনা দিয়ে বলে যে খুনটি করেছে তার হাঁটার শব্দ মনে হলো সে খুব শান্তভাবে আসছে, তার জন্য খুন করাটা তেমন কোনো বিষয় না। আর তারা ডিফেন্ডার কার নিয়ে এসেছিল। ভিক্টরের মুখে গতরাতের বর্ণনা শুনে এসআই হামিদ বলছিল এই অন্ধের জবানবন্দি কতটা কাজে আসবে। কিন্তু সিআই অশোক বলে, তুমি এক্সএমপি জর্জের ফ্যাক্টরি দেখেছ? ও যদি ওখানে 100 লোককেও জীবন্ত জ্বালিয়ে দেয়, ও না চাইলে কেউ কিছু জানতেই পারবে না। ও তারই ছোট ভাই ভিক্টর, ও অনেক ব্রিলিয়ান্ট, আর ওর স্বীকারোক্তিই ওয়াসিমের খুনিকে ধরার একমাত্র লিড। সিন চলে যায় ওয়াসিমের জানা যায়। পুলিশ তারিককে জিজ্ঞাসাবাদ করছে। তারিক উল্টো ওয়াসিমকেই দোষ দিয়ে বলে যে ও নেশা করত, জুয়া খেলতো, ড্রাগের বিজনেসে জড়িয়ে গিয়েছিল। কিন্তু হামিদ বলে ওঠে, ওয়াসিম তো শেষ কল আপনাকেই করেছিল। তারিক বলে ব্যবসার ব্যাপারে কথা বলতে, কিন্তু ব্যবসার বিষয়ে জানতে চাইতেই তারিক বলে ওঠে, আপনারা এখন ওর খুনের কোনো তথ্য বের করতে পারেননি, উল্টো আমাকেই প্রশ্ন করছেন। তবে অশোক শুধু বলে যায়, কে বলল আপনাকে যে আমরা কিছু জানি না? সময় হলে সব সামনে আনব, বলেই তারা চলে যায়। এরপর সেই ডিফেন্ডার কারটি আসে, আর আসামাত্রই ভিক্টর শব্দ পেয়ে চিনে ফেলে। আর সেই লোকটি যখন সিঁড়ি দিয়ে উঠছিল, তার জুতার শব্দ ভিক্টরের কানে আসছিল। মূলত এই লোকটার নাম হচ্ছে রাসেল। রাসেল তারিকের সাথেই ব্যবসা করে, আর রাসেলের উপস্থিতি বুঝতে পেরেই ভিক্টর দ্রুত বের হয়ে তার গার্লফ্রেন্ড ঈশাকে কল করে বলে, আমি ওয়াসিমদের বাড়িতে আছি, দ্রুত আমার সাথে দেখা করো। তবে এর মধ্যেই রাসেলের লোকজন ভিক্টরকে তুলে নিয়ে যায়। তারা ভিক্টরকে তারিকের ফ্যাক্টরিতে নিয়ে যায় এবং জানায় যে ওয়াসিম তাদের ব্যবসার সমস্যা করছিল বলে তারিকের কথা মতোই রাসেল ওয়াসিমকে খুন করেছে। এই যে লোকটাকে দেখছেন তার নাম দেবরাজ। দেব মূলত রাসেলের ডান হাত। দেব বলছিল টাচ না করেও ও সব কিছু অনুভব করতে পারে। অন্ধ ভেবে ছেড়ে দেওয়াটা ঠিক হয়নি। ভিক্টর বলে, আমি জানি তুই ড্রাগের বিজনেস করিস, আমি তোর সব শেষ করে দিব। আর বলা মাত্রই রাসেল তার ফোনটি একজনকে দিয়ে রেকর্ড করতে বলে ভিক্টরকে অ্যাসিড ভর্তি জারের মধ্যে ফেলে দেয়। সাথে সাথেই ভিক্টরের পুরো বডিটি অ্যাসিডের মধ্যে গলে যায়। এরপর আমাদের গোল্ড স্মাগলার টনিকে দেখানো হয়। পাশে যে লোকটি দাঁড়িয়ে আছে টনির সহযোগী জাহাঙ্গীর। টনি শুধু একজন গোল্ড স্মাগলারই না, এমন কোনো অবৈধ ব্যবসা নেই যা সে করে না। এই টনি মূলত রাসেলের বাবা। টনি রাসেলের পোড়া হাত দেখে দেবকে বলে, ও যখন কনফিউজড হয়ে যায় তখন ওকে বোঝানোর কাজ তোমার। আর এখন কোনো যুদ্ধ চলছে না যে বডির হিসাব হবে না, বডির কোনো পার্সি যেন না পাওয়া যায়, তাহলে পুলিশ আমাদের পর্যন্ত চলে আসতে পারে। দেব বলে ওকে অ্যাসিডে ফেলে এমনভাবে মারা হচ্ছে যে জন্ম দিয়েছে সেও দেখলে চিনতে পারবে না। টনি রাসেলকেও বোঝায় যে তোমার ভাই সিরিয়াসের পথে চলো না, সবসময় শক্তি দেখালে হয় না, ব্রেনকে ব্যবহার করতে হয়। কোনো সমস্যা হলে আমাকে বলবে। অন্যদিকে লেকের মধ্যে ভিক্টরের গলিত লাশ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ এবং ফরেন্সিক টিম আসে। ফরেন্সিক টিম জানায় বডিটি 20 থেকে 25 বছরের কোনো পুরুষের বডি, আর বডিতে পরিহিত সব কিছু জ্বলে গেছে। এটি মূলত হাইড্রোফ্লোরিক অ্যাসিডের স্পেশালিটি ভেরিয়েন্ট। আর এই অ্যাসিড সাধারণ কোনো কন্টেইনারে রাখা যায় না, শুধুমাত্র হাই রেসিস্ট্যান্ট পলিথ্যালিক কন্টেইনারে রাখা হয়। এদিকে ভিক্টরকে না পেয়ে পুলিশ ভিক্টরের গার্লফ্রেন্ড ঈশাকে থানায় ডাকলে ঈশা জানায় ও সেদিন সকাল 10টায় আমাকে কল করে দেখা করতে চেয়েছিল, এরপর আর যোগাযোগ হয়নি। তবে ঈশার কথা শুনে পুলিশ সন্দেহ করে তাহলে ওই বডিটা ভিক্টরের হতে পারে, তবে আগে সেটা কনফার্ম করতে হবে। এই জন্য পুলিশ ঈশার থেকে সব তথ্য নিয়ে ঈশাকে পাঠিয়ে দেয়। আর এরপর ডেড বডির ডিএনএ টেস্ট করে ডাটাবেজে মেলাতেই জর্জের সাথে ডিএনএ ম্যাচ করে যায়, যার দ্বারা পুলিশ কনফার্ম হয়ে যায় এই বডিটি জর্জের ছোট ভাই ভিক্টরেরই। আর এটা জানার পরই কমিশনার সাথে সাথে মিটিংয়ে বসে। কমিশনার বলে জর্জের মতো ভয়ানক গ্যাংস্টারকে সবাই ভয় করে, তার উপর সেখানে জর্জের অ্যাডপ্টেড ভাই আছে যার নাম মার্কো। গোল্ড স্মাগলিংয়ের যত ব্যবসায় জর্জ দেখাশোনা করে, আর পারিবারিক যে কোনো ইস্যু হলে মার্কো ডিল করে।
মার্কো একটা ডেভিল। এর জন্য জর্জ মার্কোর এনগেজমেন্ট করিয়ে ওকে ইতালি পাঠিয়ে দিয়েছে। সিন চলে যায় জর্জের বাড়িতে। ভিক্টরের মৃত্যুর খবর পেয়ে আত্মীয় স্বজন সবাই এসেছে। ইনি হচ্ছেন জর্জের মামা ভার্গিস। ভার্গিস এখন জর্জকেই দায়ী করে, কারণ তার কথা স্বর্ণের ব্যবসায় খুন খারাপি আর ধোঁকাবাজি ছাড়া কিছু নেই। আমি আগেই বলেছিলাম এ ব্যবসা না করতে। আর এ হচ্ছে ভিক্টরের বড় ভাই, মানে গোল্ড স্মাগলিং সিন্ডিকেটের প্রধান জর্জ। একজন এসে বলছিল সবাই এসে পড়েছে, সৎকারের আনুষ্ঠানিকতা কি শুরু করব? কিন্তু জর্জের কথা কি শুরু করবে? জন্ম থেকে দুটি চোখ নেই, আর মারা গেল না আছে হাত পা, না আছে কোনো কিছু। মাংসের টুকরা দিয়ে তোমরা কি দেখাবে? পাদ্রিকে বলো খুব দ্রুত শেষ করতে। লোকটি তখন মার্কোর কথা বলে। জর্জ বলে এখনই না, সৎকার হয়ে গেলে ওকে জানাবো। ও এসে কার গলা ধরে কাটবে। তবে পাশের জন বলে ওঠে, মনে হয় কোনোভাবে জেনে গেছে। কিন্তু কে এই মার্কো, আর কেন তাকে সবাই এত ভয় পায়? চলুন সেটাই জেনে আসি। অন্য ঘরে বাচ্চারা মার্কোকে নিয়ে কথা বলছিল। কারোর মতে মার্কো এই পরিবারের প্রোটেক্টর, কারোর কাছে হিরো, আবার কারোর কাছে ডেভিল। এখানে আমাদের পাস্টের একটি ঘটনা দেখানো হয়। একদিন জনি নামে এক মাফিয়া জর্জকে কল করে বলে, আমি তোমার আদরের ভাইকে কিডন্যাপ করে কুকুরের খাঁচায় আটকে রেখেছি। আদরের ছোট ভাইকে যদি ফিরে পেতে চাও 4 কেজি স্বর্ণের বিস্কিট নিয়ে আসো। আর শোনা মাত্রই জর্জ ভিক্টরকে খুঁজতে শুরু করে। তবে খুঁজতে খুঁজতে জর্জ খেয়াল করে ভিক্টর তো তার কুকুর নিয়ে নিচে গার্ডেনে বসে গান শুনছে। তাহলে জনি কোন ভাইয়ের কথা বলল? তার মানে সে মার্কো। জনি মার্কোকে তুলে নিয়েছে, কিন্তু জনি তো জানে না সে একটা শয়তানকে তুলে নিয়েছে। এদিকে জনি তার আড্ডায় গিয়ে দেখে সেখানে যে লোকজন রেখে গিয়েছিল তাদের ছিন্ন ভিন্ন দেহগুলো পড়ে আছে। এরপরই মার্কো ওই ভ্যানের মধ্যে থাকা হিংস্র কুকুরগুলোকে মেরে বেরিয়ে আসে, আর জনির লোকেরাও এসে তাকে ঘিরে রেখেছে। মার্কো শুধু তাদের কাছে জানতে চায়, তোদের সমস্যা কি? আমি তো কিছুই বুঝতে পারছি না বলেই মার্কো একে একে সবগুলোকে মেরে সেখান থেকে বেরিয়ে আসে। সিন অন্যদিন। ভার্গিস সবাইকে নিয়ে বলছিল সঠিক সময়ে সম্পত্তির সঠিক ভাগ করাটা খুবই জরুরি। সম্পত্তির 3টি ভাগ হবে, কিন্তু জর্জ জানতে চায় 3টি কেন? ভাগ তো হবে 4টি। ভার্গিসের কথা, যার বংশ পরিচয় নেই, একটা নাজায়েজ সন্তান, তাকে যেখান থেকে তুলে আনুক না কেন ও কীভাবে সম্পত্তির ভাগিদার হয়? কিন্তু জর্জের কথা, আমাদের বাবা নিজে ওকে তুলে এনেছে, আর বাবা নিজেই ওর নাম মার্কো রেখেছিল, যেটা আমাদের দাদার নাম ছিল। মার্কো অবশ্যই সম্পত্তির ভাগ পাবে। আবার ভিক্টরও তাই বলে যে মার্কো আমাদের ভাই, আর কে কতটুক পাবে তা আমাদের বাইরের কারোর থেকে সিদ্ধান্ত নিতে হবে না। মার্কো তখন উপরে দাঁড়িয়ে স্মোক করছিল। ভিক্টরও মার্কোর কাছে গিয়ে সিগারেটটি নিয়ে বলে, যদি আমি দৃষ্টি ফিরে পাই প্রথম কাকে দেখব জানিস? মার্কো বলে, থাক বলিস না, অন্য কারোর কথা বললে কষ্ট পাবো। আর এর মধ্যেই ভিক্টর খেয়াল করে জর্জ আসছে, তাই দ্রুত মার্কোকে সিগারেটটি দিয়ে দেয়। আর জর্জ সেই সিগারেট দেখে বলে, তোকে কতবার বলেছি এসব বাদ দিতে, সাথে ওকেও নষ্ট করছিস। আবার ভিক্টরও বলে ওঠে, আমি তো গন্ধই সহ্য করতে পারি না। মূলত ভিক্টর মার্কোকে খুব বেশি ভালোবাসত। সিন চলে আসে চার্চে। ভিক্টরের ফিউনারেলের আনুষ্ঠানিকতা চলছে, সবাই এখানে আছে। জর্জ সবার উদ্দেশ্যে ভিক্টরের বিষয়ে কিছু কথা বলে, সাথে এটাও বলে দেয় যারা ওর এই অবস্থা করেছে কাল আমি তার জবাব দিব। আর এর মধ্যেই সেটাই ঘটে যায় যে ভয়টা জর্জ পাচ্ছিল। কাউকে কিছু না জানিয়েই মার্কো হাজির। মার্কো ভিক্টরের কফিনে হাত রেখে জর্জের দিকে একবার তাকায়, আর এরপর সবাইকে উদ্দেশ্য করে ওপেন থ্রেট করে বলে, যে বা যারা ওকে মেরেছে আমি সবাইকে মেরে ফেলবো, ওদের রক্তে ওদের গোসল করাবো। আর মার্কোর কথা শুনে সবাই চিন্তায় পড়ে যায়। এদিকে পিছে বসে ঈশা সবই শুনছে। চার্চ থেকে ফিরেই জর্জ মার্কোকে বলে, এই সময় এসব কথা কিভাবে বলতে পারো? জর্জের বোন অ্যান্সিয়ার তার স্বামীও বলে ওঠে, সমস্যা কি? একে অন্যের সাথে লড়তে লড়তে মরে যাবে। এক ভাই ডন, আরেক ভাই সাইকো। তবে তাদের কথা শুনে জর্জ মার্কোকে বলে, আমার মা শুধু আমাকে, অ্যান্সিকে আর ভিক্টরকে জন্ম দিয়েছিল। তুমি কে সেটা ভুলে যেও না। ভিক্টরের জন্য আমার যতটা কষ্ট লাগছে তোমার ততটা কষ্ট লাগতে পারে না। বদলা নেয়ার তুমি কে? ভিক্টর তোমার ভাই না তোমার রক্তের সম্পর্ক? মার্কো বলে, হ্যাঁ, ভিক্টর আমার রক্ত, আমার ভাই। আপনি যাই বলেন না কেন, আপনি আমার বড় ভাই। ভিক্টর আমার ছোট ভাই, অ্যান্সি আমার বোন। আপনার যদি কিছু হয় আমি সহ্য করতে পারবো না। জর্জ বলে, দেখো মার্কো, আমি যে ভুল করেছি তার মাসুল তোমরা দিও না। তোমাকে পরিবারের প্রয়োজন, আর তার জন্য যা করার দরকার আমি করব। কিন্তু মার্কো কিছুতেই মানতে পারছে না ভিক্টর নেই। ভিক্টর একদিন মার্কোকে চিন্তিত দেখে বলছিল, এত চিন্তার কি আছে? দেখো না আমি অন্ধ থেকেও কত খুশি, কারণ আমার তো ড্রাইভ করার ইচ্ছা জাগে, কিন্তু আমি কি চালাতে পারবো? মার্কো সেদিন ভিক্টরের সেই ইচ্ছাটাও পূরণ করেছিল। সেই আদরের ভাইটাকে এমন নৃশংসভাবে খুন করেছে। মার্কো কিভাবে সেটা সহ্য করবে? সব জায়গাতেই ভিক্টরের কমতিটা সবাই স্পষ্টভাবে অনুভব করতে পারছে। আবার মার্কোর ফিয়ান্সে মারিয়ার সাথেও মার্কো খুব বেশি এনগেজ হতে পারছে না।
মার্কোর বন্ধু আনোয়ারও মার্কোকে বোঝায় যে তোমার জন্য একটি মেয়ে অপেক্ষা করছে, প্রতিশোধের নেশায় নষ্ট করে দিও না। কিন্তু মার্কো আনোয়ারকে শুধু বলে, শেষবার দেখার জন্য যদি ওর চেহারাটাও রাখতো তাহলে তোর কথাটা মেনে নিতাম। এদিকে জর্জ তার সকল বিজনেস পার্টনারদেরকে নিয়ে মিটিংয়ে বসেছে, কারণ এটা নিয়ে দ্বিতীয়বার তার পরিবারের সাথে এমন হয়েছে। আগেরবার জর্জের বাবা মারা গিয়েছিল। জাহাঙ্গীরের কথা এটা বাইরের কারো কাজ হবে। টনিও এসে জর্জকে বোঝায় এখানে এমন কেউ নেই যে কাজটা করবে, বাইরের কেউ কাজটি করেছে। জাহাঙ্গীর বলে ওকে আমরা খুঁজে বের করব, কিন্তু জর্জের কথা আমার কারো সাহায্য দরকার নেই। যখন ওকে পাবো আমি ওকে পুলিশে দেব না, সব সত্যি বের করব। টনি বলে তোমার মতো এত বড় একজনের ভাইকে মেরেছে, সে কোনো সাধারণ মাইন্ডের হবে না, তাই সাবধানে পা বাড়াতে হবে। টনি তার ছেলে রাসেলকেও সবার সাথে পরিচয় করিয়ে বলে ও এতদিন আমেরিকায় ছিল, সায়েন্স নিয়ে পড়াশোনা করেছে, এখন থেকে আমার ব্যবসা দেখাশোনা করবে। তবে এর মধ্যে মার্কো এসে পড়ে। মার্কোকে দেখে টনি জর্জকে বলে যে আমি রাসেলকে দিয়ে একটা তদন্ত টিম বানাচ্ছি, ও ভিক্টর খুনিকে খুঁজে বের করবে, এরপর তুমি নিজ হাতে মেরো। কিন্তু মার্কো বলে শিয়াল বা কুত্তারাও তো মারতে পারে, ওকে তো মৃত্যুর থেকে ভয়ানক সাজা আমি দিব। তবে পাশে থেকে একজন বলে ওঠে এসব কুকুররা যদি ভুগতে থাকে তোমার জায়গায় একদিন চলে যাবে জর্জ। তবে সাথে সাথে মার্কো তার মাথায় আঘাত করে বলে যার যার সমস্যা হবে তার এই হাল হবে। বলেই মার্কো বেরিয়ে যায়। জর্জ নিঃশব্দ সব শুনে যাচ্ছে। অন্যদিকে সিআই অশোক হামিদকে নিয়ে সিসিটিভি ফুটেজ কালেক্ট করতে সেই ফাইটিং ক্লাবে এসেছে, কারণ এই ফাইটিং ক্লাবের সামনেই ওয়াসিমের খুন হয়েছিল। কিন্তু এখানে কোনো ফুটেজই নেই। মোট কথা তারা পুলিশকে কোনো হেল্পই করবে না। অশোকও বুঝতে পারছে এর পিছে বড় কেউ আছে। আবার মিটিং থেকে ফিরে টনি রাসেলকে বোঝাচ্ছে তুমি যা শুরুটা করেছো তা এত সহজে থামবে না। আর মার্কোকে জর্জ ভেবে ভুল করো না, মার্কো যে কোনো কিছুই করতে পারে, ও কখন কি করবে কেউ বলতে পারে না। মার্কোর সামনে হিসাব করে কথা বলতে হবে, আর সবার জবাবই একই হতে হবে। এদিকে টনি জর্জকে এমনভাবে বুঝিয়েছে জর্জ যখন পাগলের মতো তার যত শত্রু আছে একে একে সবাইকে মেরে শেষ করছে। টনি রাসেল আর দেবকে বলে মার্কোকে জর্জের মতো বোকা বানানো এতটা সহজ নয়, ও যে কোনো সময় যে কাউকে মারতে পারে, তাই ওর ইমোশনকে কাজে লাগিয়ে ওর সাথে থাকতে হবে। মার্কো ও রাসেলের টিম নিয়ে ভিক্টর খুনিকে ধরতে নেমে পড়ে। মার্কো প্রথমেই সিআই অশোকের কাছে যায় এবং জানতে চায় ওর সাথে কি হয়েছিল। অশোক বলে বডি হাইড্রোফ্লোরিক অ্যাসিডে পুরোপুরি জ্বালিয়ে দিয়েছিল। মার্কো জানতে চায় আপনি কিছু জানতে পেরেছেন আর ওর কোনো শত্রু ছিল? অশোক বলে হতে পারে ভিক্টরের খুন ওয়াসিমের খুনের সাথে কানেক্টেড, কারণ ওয়াসিমের জানাজার দিন ভিক্টর পুলিশের সাথে কন্ট্যাক্ট করার চেষ্টা করেছিল। অশোকের কথা শুনে মার্কো শুধু জানতে চায় এই হাইড্রোফ্লোরিক অ্যাসিড কোথায় পাওয়া যাবে। এদিকে রাসেলরা জানতো মার্কো তারিকের কাছে যাবে, তাই টনিরা আগেই তারিককে থ্রেট দিয়ে এসেছে, কারণ তারিকই একমাত্র দুর্বল ব্যক্তি, তার মুখ দিয়ে যে কোনো কিছু বের হয়ে যেতে পারে। তাই টনি তাকে বলে এসেছে যে মার্কোর কোনো প্রশ্নের উত্তর যদি তুমি উল্টোপাল্টা দিয়েছ তাহলে তোমার বাচ্চারা জীবিত থাকবে না। এরপর মার্কো এসে তারিকের কাছে জানতে চায় ওই দিন কী হয়েছিল। তারিক বলে ওই দিন আমি ওকে জানাজায় দেখেছিলাম, এরপর আর দেখিনি। মার্কো আবার জানতে চায় তোমার আর ওয়াসিমের সম্পর্কটা কেমন ছিল। তারিক বলে ও আমার ছোট ভাই ছিল। মার্কো বলে দেখো তারিক, ওয়াসিমের মৃত্যু কোনো ভুল হতে পারে, কিন্তু ভিক্টরের বেলা তা হয়নি, আর তোমাকে আমি কথা দিচ্ছি আমার সেই ভুল হবে না। বলেই মার্কো চলে যায়। এরপর মার্কো রাসেলদের নিয়ে সেই ফাইটিং ক্লাবে যায়, কিন্তু ফাইটিং ক্লাবে সিসিটিভির কথা জানতে চাইলে সেখানে দায়িত্বে থাকা সাইমন মার্কোকে আগে তার সাথে ফাইট করতে বলে, কারণ সে এই ক্লাবের চ্যাম্পিয়ন। কিন্তু সাইমন জানতো না মার্কো তার ভাইয়ের জন্য সব কিছু করতে পারে। এর জন্য মার্কো সাইমনকে মারতে মারতে ওই সিসিটিভি রুমে নিয়ে যায়। কিন্তু এখানেও রাসেল আগে থেকে সব কিছু সেট আপ করে রেখেছিল। রাসেল আগে এখানের সিসিটিভির হার্ড ডিস্ক নিয়ে সাইমনকে বলে গিয়েছিল আমি যা বলবো তাই করবি। রাসেল বলেছিল প্রথমে পুলিশ আসবে, এরপর সিসিটিভির খোঁজে মার্কো আসবে, আর মার্কো এলে মার্কোকে বলবে কেউ একজন এসে হার্ড ডিস্ক নিয়ে গেছে, আর ওই লোকটা দেখতে কেমন সেটা আমি যেমনটা বলছি এমনটা বলবে। কথা মতো সাইমন মার্কোকে তাই বলে, সাথে এটাও বলে যে লোকটার গোফ নেই, লম্বা চুল, কথায় মনে হয়েছিল নর্থ ইন্ডিয়ান হবে। মানে সব কিছু রাসেলের শেখানো। এরপর তারা চলে যায়। কিন্তু ফিরেই রাসেলটা প্ল্যান করছিল ওরা কিছু করার আগেই আমরা ওদের পুরো পরিবারকে শেষ করে দেই। কিন্তু টনির কথা, এইভাবে ওদেরকে এখনই যদি মেরে ফেলি তাহলে কোনোই লাভ হবে না, কারণ কেরালাতে জর্জের পুরো গোল্ডের হোলসেলার রিটেলের বিজনেস আমাদের পুরোপুরি কবজা করে নিতে হবে। এই জন্য টনি প্ল্যান করে আগামীকাল দুবাই থেকে 120 কেজি সোনার একটি চালান আসবে, যেখানে 4 জনের 30 কেজি করে সোনা আছে। কাস্টম অফিসার জনের সাথে কথা বলো, কাস্টম 30 কেজি স্বর্ণ জব্দ করবে, আর বাকি সবাইকে বলবে তাদের 30 কেজি স্বর্ণ জব্দ হয়েছে। যেহেতু ওদের একজনের সাথে আরেকজনের কোনো কানেকশন নেই, সবাই ধরে নিবে তারটাই জব্দ হয়েছে।
তখন তাদের 3 জনের বাকি 90 কেজি স্বর্ণ আমাদের হয়ে যাবে। এই জন্য টনির প্ল্যান মতো দেব কাস্টম অফিসারকে ফোন করে এই বিষয়টি জানিয়ে দেয়। তবে সে শুধু বলে গভর্নমেন্ট নিয়ে কোনো সমস্যা না, তবে জর্জ যদি জানতে পারে সব কিন্তু শেষ করে ফেলবে। দেব বলে তোমার কোনো ভয় নেই, এখন থেকে আমি সব কিছু দেখব। কথা মতো তাই করা হয়। আর স্বর্ণের চালান জব্দ হয়। জর্জ সবাইকে ডাকে এবং বলে সব স্বর্ণ একসাথে জব্দ হয়েছে, তার মানে চুরি হয়েছে। আমাদের চ্যানেল সম্পর্কে বাইরের কেউ জানার কথা নয়। কিন্তু জাহাঙ্গীর বলে আমাদের মধ্যে কারোর এত সাহস নেই। কিন্তু জর্জের কথা, কার থেকে তথ্য নিয়ে কাস্টম জব্দ করেছে আর কত কিলো সোনা জব্দ হয়েছে তা বের করতে আমার খুব বেশি সময় লাগবে না। কিন্তু আমাদের মধ্যে কেউ যদি এটা করে থাকে আমি নিজ হাতে তাকে খুন করব বলেই জর্জ বেরিয়ে যায়। আর জর্জের কথা শোনার পরই জর্জ কোনো কিছু জানার আগেই জর্জের ভয়ে দেব জর্জের কারে ওঠে জর্জকে ছুরি মেরে পালিয়ে যায়। কিন্তু ভাগ্যক্রমে জর্জ বেঁচে যায়। খবর পেয়ে মার্কো হসপিটালে এলে টনি নিজে আর নিজের ছেলেকে বাঁচাতে দেবের উপর সব দোষ চাপিয়ে দেয়। আর দেবকে বলে যে কাজ পুরোপুরি করতে পারিস না তা করতে যাস কেন, ওর হাতে পড়লে মারা পড়বি, আপাতত কয়েকদিনের জন্য আন্ডারগ্রাউন্ড হয়ে থাক। অন্যদিকে পুলিশ এক ইউটিউবারের সন্ধান পায় যে বিভিন্ন ক্রাইমের ভিডিও শ্যুট করে তার চ্যানেলে আপলোড করে বেড়াতো। মূলত এই ইউটিউবার এখানের বেটিংয়ের বিষয় জানতে পেরে এখানের পার্কিংয়ে একটি কারের মধ্যে ক্যামেরা রেখে গিয়েছিল। পরবর্তীতে ওই ফুটেজ কালেক্ট করতে এসেই সে ওয়াসিমকে মারার খুনের ভিডিওটি পেয়েছে। সে অশোককে ফুটেজটি দিয়ে দেয়। আর অশোক ফুটেজ কালেক্ট করে রাসেলের বিরুদ্ধে একটি ফাইল রেডি করে ওই ইউটিউবারের ডিটেলস সহ ওই ফাইলটি তার সিনিয়রের কাছে দিয়ে আসে। আর এরপরই রাসেল আর জাহাঙ্গীর অশোক আর সেই ইউটিউবার ছেলেটিকে খুন করে। এদিকে মারিয়া মার্কোর সাথে দেখা করে এবং মার্কোকে বলে আমি তোমার কষ্ট বা তোমার সিচুয়েশন বুঝতে পারছি, কিন্তু তোমার মধ্যে আমার প্রতি কোনো ভালোবাসা আমি দেখতে পাচ্ছি না। এই সম্পর্ক বেশি দিন টিকবে না। এই বলে মারিয়া তার এঙ্গেজমেন্টের রিংটি খুলে দিয়ে চলে যায়। অন্যদিকে আমাদের দেখানো হয় অশোক তার সিনিয়রকে মোটেও বিশ্বাস করতে পারছিল না। তাই অশোক মারা যাওয়ার আগে জর্জের ফ্যামিলি ডক্টরকে একটি পেনড্রাইভ দিয়ে বলেছিল সে যেন এটা জর্জকে পৌঁছে দেয়। তাই কথা মতো ডক্টর জর্জকে ওই পেনড্রাইভটি দিলে জর্জ ফুটেজটি দেখা মাত্রই মার্কোকে কল করে বলে দেয় যে ভিক্টরকে টনির ছেলে রাসেলই মেরেছে, ওর হাতে অ্যাসিডের পোড়া ক্ষতও আছে। এদিকে রাসেল তখন মার্কোর সাথেই ছিল, তাই শোনা মাত্রই রাসেলের লোক পিছন থেকে মার্কোর গলা চেপে ধরে। এরপর রাসেল ভিক্টরকে মারার সেই ভিডিওটি দেখায় যেখানে অ্যাসিডের মধ্যে ভিক্টরের বডিটি গলতে দেখা যাচ্ছে। এরপর রাসেল আর তার লোকজন মার্কোকে বেঁধে প্রচুর টর্চার করে, কিন্তু রাসেল লক্ষ্য করে মার্কোর চোখে মুখে কোনো ভয় নেই। এই জন্য রাসেল একটি ইলেকট্রিক স দিয়ে মার্কোর বন্ধু আনোয়ারের হাত কেটে দেয় এবং জাহাঙ্গীরকে বলে মার্কোকে মেরে ফেলতে। কিন্তু তারা মার্কোকে মারতে গেলে মার্কো ওই ছুরিটি কামড়ে ধরে ওই লোকেরই গলা কেটে ফেলে। এরপর হাত বাঁধা অবস্থাতেই একজন একজন করে মারতে থাকে। একসময় হাত খুলে গেলে মার্কো সবাইকে ইচ্ছা মতো কোপাতে থাকে। এদিকে আনোয়ার ব্যথায় কাতরাচ্ছিল, তাই মার্কো প্রথমে আনোয়ারকে কারে নিয়ে বসিয়ে রাখে এবং জানতে চায় এই আনোয়ার তোর কি কষ্ট হচ্ছে, তোর ব্যথা লাগছে? আনোয়ার কিছুই বলছিল না। তবে মার্কো সবাইকে সেম কষ্ট দিতে ওই ইলেকট্রিক স দিয়ে সবার হাত পা কাটতে শুরু করে। এরপর যখন রাসেলকে কাটতে যাবে তখনই রাসেল বলে ওঠে ভিক্টরের গার্লফ্রেন্ড প্রেগনেন্ট আর ও আমাদের হাতে। তখনই টনি কল করে মার্কোকে বলে তোর অন্ধ ভাইয়ের সন্তান দেখতে পাবে কিনা দেখবি না? ভাইকে তো বাঁচাতে পারিসনি, অন্তত সন্তানকে তো বাঁচা। টনি এর জন্য মার্কোকে একটি ডিল অফার করে। আর এই ডিল হচ্ছে জর্জের কাছে যত স্বর্ণ আছে আর জর্জের যত স্বর্ণের ব্যবসা আছে সব কিছু টনির নামে করে দিতে হবে। মার্কো ফিরে এসে জানানো মাত্রই জর্জ বলছিল ওই মেয়ের পরিবার কিছু করুক বা না করুক, ওর পেটে আমাদের রক্ত, আমাদেরই ওকে মুক্ত করতে হবে। কিন্তু অ্যান্সি বলে ওঠে এমনও তো হতে পারে মার্কো ওই মেয়েকে নিয়ে প্ল্যান করে মিথ্যা নাটক সাজাচ্ছে, আর ওই মেয়ের পেটে যে ভিক্টরির সন্তান তার প্রমাণ কি? অ্যান্সির কথার উপর মার্কো শুধু জর্জকে বলে পরিবারের প্রশ্ন আসলে কেউ বাধা সৃষ্টি করলে আমি তাকে ছেড়ে দিব না, সে ভিতরের বা বাইরের হোক না কেন, আমি তাকে শেষ করে ফেলব। রক্তের সম্পর্ক না থাকলেও ভালোবাসা একটা কুকুরও প্রভুভক্ত হয়ে যায়। আর মার্কোর কথা শুনে কেউ একটি শব্দও করতে পারছিল না। এরপর মার্কো মারিয়ার সাথে দেখা করে। মারিয়া বলছিল এখন আমাদের মধ্যে আর সম্পর্ক নেই, তা আমাকে আর ফলো করো না, আর তুমি তো তোমার নিজের কন্ট্রোলেই নেই। তবে মার্কো শুধু বলে তোমার যদি মনে হয় আমার জন্য তোমার কিছু হতে পারে তবে আমি এতটুকু সিউরিটি দিতে পারি, আমি থাকতে আমি তোমার কিছু হতে দিব না। বাড়ি ফিরে এলে জর্জ বলে দেখ মার্কো, ওই মেয়ের পেটে আমাদের রক্ত, ও যা চাইছে দিয়ে দে, ওই মেয়ের যেন কিছু না হয়। ওই রাতে একটি তথ্যের ভিত্তিতে মার্কো দেবের খোঁজ পেয়ে দেবকে ধরে ফেলে। এরপর একটি কন্টেনারের মধ্যে বেঁধে রাখে এবং ওই কন্টেনারে বিষাক্ত গ্যাস ছেড়ে
দেবকে একটি ফোন দিয়ে বলে, তোর হাতে 1 ঘন্টা সময় আছে, এর মধ্যে ঈশা কোথায় আছে আমাকে বলতে হবে। বলেই মার্কো চলে যায়। এদিকে গ্যাস বের হতে দেখেই দেব মার্কোকে কল করে জানিয়ে দেয় যে টনি ঈশাকে কোথায় নিয়ে আটকে রেখেছে। আর মার্কো সেদিকে রওনা হয়ে যায়। সাথে সাথে দেবের ওই কন্টেনারটি ব্লাস্ট হয়ে যায়। এদিকে দেবের কথা মতো মার্কো সেই জায়গায় গিয়ে দেখে টনি আগে থেকে সেখানে লোক সেট করে রেখেছে। মার্কো একে একে মারতে মারতে উপরে উঠতে থাকে। তবে মারতে মারতে উপরে ছাদে গিয়ে দেখে এখানে তো ঈশা নেই। তখনই টনি এসে জানায় এসব তারই প্ল্যান। টনি বলে, তারপরে যদি চালাকি করতে চেষ্টা করো তাহলে ওই মেয়েকে মেরে ফেলবো, আর তার আগে নিজ হাত দিয়ে ওই মেয়ের গর্ভের বাচ্চা বের করব। তোমার জন্য ভালো হবে আমার ডিলটি মেনে নাও। এরপর ডিল মতো মার্কো আনোয়ারকে সাথে নিয়ে রাসেলের সাথে দেখা করে এবং রাসেলদের প্রপার্টি ডিলের কাগজের একটি ব্রিফকেস দেয়। কিন্তু ব্রিফকেসটি খোলা মাত্রই রাসেলের চোখ কপালে, কারণ এখানে মার্কো কোনো প্রপার্টির কাগজ আনেনি, এনেছে টনির কাটা হাত। এখানে আমাদের এটাও দেখানো হয় মার্কো এখানে আসার আগে টনির কাছে গিয়েছিল, আর সেখানে গিয়ে মার্কো জানতে পেরেছে টনি বাইসেক্সুয়াল। সাথে সাথে টনির হাত কেটে নিয়ে এসেছে। আর এদিকে বাবার কাটা হাত দেখে রাসেল তখন রাগে ফুঁসছিল। তখনই মার্কো বলে, রাগ দেখে কোনো লাভ নেই, তোর বাবার হাত কেটেছি খুব বেশি সময় হয়নি, এখনও যদি হসপিটালে নিয়ে যাস হাত জোড়া লাগানো যাবে, তাই সময় নষ্ট না করে ঈশাকে পাঠিয়ে দে। একবার ঈশা গাড়িতে এসে বসলেই তোর বাবার লোকেশন পেয়ে যাবি। এরপর রাসেল ঈশাকে ছেড়ে দেয় আর ঈশাকে গাড়িতে তুলে মার্কো রাসেলকে টনির লোকেশনটি দিয়ে দেয়। লোকেশন পাওয়া মাত্রই রাসেলরা ওই লোকেশনে গিয়ে দেখে মার্কো টনিকে এমনভাবে বেঁধে রেখেছে, রাসেলরা দরজা খোলা মাত্রই প্রথমে টনির মাথার উপর ওই অ্যাসিডের জারটি পড়বে, এরপর সামনে থাকা গান ফায়ার হবে। এজন্য রাসেল জানালা ভেঙে ভিতরে আসে। প্রথমে অ্যাসিডের জারটি সরায়, এরপর গানটিকে আনলোড করে। এরপর টনির কাছে এসে টনিকে জড়িয়ে ধরে। আর তখনই একজন গেট খুলতেই টনির চেয়ারের নিচে থাকা বোমটি অ্যাক্টিভ হয়ে যায়। সাথে সাথে সবাই দৌড়ে বেরিয়ে আসে আর টনিও বোম ব্লাস্ট হয়ে ছিন্ন ভিন্ন হয়ে যায়। অন্যদিকে মার্কো ঈশাকে নিয়ে বাড়ি ফিরতেই জর্জ মারিয়াকেও ডাকে এবং মার্কোকে বলে, এই বাচ্চার কিছু হতে দেয়া যাবে না, তুমি ওদের নিয়ে আমার বলা সেফ জায়গায় চলে যাও। কিন্তু মার্কো যাবে না। মার্কোর কথা জর্জকে রেখে মার্কো কোথাও যাবে না। মারিয়াও মার্কোকে বোঝানোর চেষ্টা করে যে এখন যদি ঈশাকে সেফ জায়গায় নিয়ে না যাও যে কোনো সময় ওরা আমাদের কিছু একটা করতে পারে, আর আমার নিজেরও ভয় হচ্ছে, তুমি অনেক বদলে গেছো। তবে মার্কো শুধু বলে, আমি বদলাইনি, তুমি বদলে গেছো, আমি আগেও যেমন ছিলাম এখনও তেমনটাই আছি। এর মধ্যে মার্কোর ফোনে একটি আননোন নম্বর থেকে কল আসে। মার্কো ঘুরে দেখে ঈশা কল করেছে। কাছে যাওয়া মাত্রই ঈশা মার্কোকে বলে, ভিক্টর আমাকে এই নম্বরটি দিয়ে বলেছিল আমার কোনো বিপদ আসলে এই নম্বরে যেন আমি কল করি, তোমার জন্য এই বক্সটি দিয়ে গেছে। মূলত ভিক্টর বেঁচে থাকতে মার্কোর জন্য একটি পারফিউম তৈরি করে গিয়েছিল, এটি সেই বক্স। আবার অন্যদিকে রাসেল তার বাবার ওই কাটা হাতটি নিয়ে টনির অ্যাডপ্ট করা সন্তান সিরিয়াসের কাছে যায়, যার কথা টনি আগেও একবার রাসেলকে বলেছিল, কারণ সিরিয়াস একজন মার্সিলেস সাইকো। টনির মৃত্যুর খবর পাওয়া মাত্রই সিরিয়াস রাসেলের সাথে চলে আসে আর রাসেলের কাছে জানতে চায় ওর বাড়িতে কে কে আছে। সিন জর্জদের বাড়িতে। রাত হওয়া মাত্রই ঈশার লেবার পেইন শুরু হয়ে যায়, কিন্তু জর্জ বলে এখন কোনোভাবেই বাইরে যাওয়া সম্ভব না। এজন্য হসপিটাল থেকে ঈশার ডেলিভারির জন্য ডক্টর নিয়ে আসা হয়। কিছুক্ষণের মধ্যে ডক্টররা ডেলিভারি প্রসেস শুরু করে, আর এর মধ্যেই ইলেকট্রিসিটি চলে যায়। জর্জও বুঝতে পারছে কিছু একটা হতে চলেছে। আবার ইনভার্টারের লাইনও কেউ কেটে দিয়েছে। জর্জ মার্কোকে বলে, অন্ধকারও আমি ঘরের কোনা কোনো চিনি, তুমি বাচ্চাদের নিয়ে ভিতরে চলে যাও, আমি বেঁচে থাকতে কেউ তোমার কাছে পৌঁছাতে পারবে না। মার্কো জর্জের কথা মতো বাচ্চাদের আর মহিলাদেরকে রান্নাঘরের মধ্যে রেখে ঈশার ঘরের সামনে গিয়ে অবস্থান নেয়। এদিকে সিরিয়াস আর রাসেল তার দলবল নিয়ে বাড়িতে ঢুকে পড়েছে। জর্জ অন্ধকারের মধ্যে এক এক করে তাদের মারতে থাকে। এই জন্য একসময় সিরিয়াস বুঝতে পেরে বিদ্যুতের লাইন দিয়ে দেয় আর দরজায় বোমা মেরে তারা ভিতরে ঢুকে পড়ে। মার্কো প্রাণপণ ফাইট করে যাচ্ছে, কিন্তু কিছুক্ষণ যেতেই একদিকে মার্কো আর একদিকে জর্জ দুজনই বন্দী হয়ে যায়। আর এরপর সিরিয়াস আর রাসেল ঘরে থাকা বাচ্চা থেকে শুরু করে সবাইকে এমন নৃশংসভাবে খুন করে তাই স্ক্রিনে দেখানো সম্ভব নয়, এমনকি তার বর্ণনা দেওয়া আমার পক্ষে সম্ভব হবে না। আর এখানের ঘটনাগুলো এতই বিভৎস যা ইউটিউবের গাইডলাইনের কারণে আমি ব্লার করে দিতে বাধ্য হচ্ছি। এর মধ্যে উপর থেকে ঈশার শব্দ পেয়ে সিরিয়াস উপরে গিয়ে ডক্টরদেরকে মেরে ঈশার পেটে চাপ দিয়ে পেটের বাচ্চা বের করে ফেলে। এরপর ঈশাকেও মেরে বাচ্চাটার পা ধরে ঝোলাতে ঝোলাতে নিচে নিয়ে আসে। বাচ্চাটাকে দেখে মারিয়া সিরিয়াসের পা ধরে বাচ্চাটাকে ছেড়ে দিতে অনুরোধ করছিল, কিন্তু সিরিয়াস ঈশার গলার মধ্যে একটি ধারালো রড ঢুকিয়ে দেয়। এরপর সিরিয়াস যাওয়ার সময় মার্কোকে বলে যায়,
তোকে মারাটা খুবই সহজ। আমি শুধু তোকে এই কষ্ট অনুভব করাতে চেয়েছিলাম। বলেই সিরিয়াস বাচ্চাটাকে নিয়ে চলে যায়। আর সবাই যাওয়ার পর মারিয়া মৃত্যুর আগে শুধু মার্কোকে বলে যায়, আমি সব সময় তোমাকে ভালোবেসেছি। মার্কো মারিয়াকে ধরে চিৎকার করে কেঁদে ওঠে। আশেপাশে সবার বিভৎস মরদেহগুলো পড়ে আছে। জর্জ মার্কোকে বলে যায়, মার্কো, তোর প্রতিটি নিঃশ্বাসে ওদের কথা মনে রাখিস। যেই পথে চলবি শুধু ওদেরকেই খুঁজবি। মরার পর যেন আমি বাচ্চাদের বলতে পারি মার্কো আমাদের সব ঋণ শোধ করে দিয়েছে। মার্কো পাশে তাকিয়ে দেখে ভিক্টরের কুকুরটি তার পাশেই বসে আছে। আর এই কুকুরটি ওই বাচ্চার পিছু করে টনির কেমিক্যাল ফ্যাক্টরিতে গিয়েছিল। সাথে সাথে মার্কো উঠে দাঁড়ায়। মার্কো নিচের বুকে সেলাই করে শাওয়ার নিয়ে ফ্রেশ হয়। এরপর ড্রেস আপ করে ভিক্টরে দিয়ে যাওয়া বক্স থেকে পারফিউম নিয়ে টনির কেমিক্যাল ফ্যাক্টরিতে চলে যায়। রাসেল আর সিরিয়াসও দেখে মার্কো শুধু একা নয়, হাতে জাহাঙ্গীরের কাটা মাথা। রাসেল জানতে চায়, এই প্রতিশোধের খেলায় কি পেয়েছিস? সবই তো হারালি, এখন মরতে এসেছিস। সিরিয়াসও বলে, আমি জানতাম তুই এই বাচ্চার খোঁজে আসবি। তোর ভাইকে আর ওই বাচ্চাকে যেভাবে অ্যাসিডে ফেলে মেরেছি তোকেও সেভাবেই মারব। এরপর শুরু হয় সিরিয়াসের লোকদের সাথে মার্কোর ফাইটের এক পর্যায়ে দূর থেকে বাচ্চার কান্না ভেসে আসছিল। মার্কো লক্ষ্য করে অ্যাসিডের পাশেই বাচ্চাটাকে রাখা। এদিকে পাশেই বক্সের মধ্যে ছিল একটি অত্যাধুনিক মেশিন গান। মার্কো ওই মেশিন গানটি দেখা মাত্রই ওই মেশিন গান দিয়ে সবাইকে ঝাঁঝরা করে ফেলে। বাকি থাকলো রাসেল আর সিরিয়াস। রাসেল মার্কোকে মারতে এলে মার্কো প্রথমেই রাসেলের হাত ভেঙে দেয়। এরপর বলে, মৃত্যুকে ভয় লাগে না? মার্কো রাসেলের বুক চিরে বুকের মধ্যে হাত ঢুকিয়ে তার হৃৎপিণ্ড বের করে আনে। এদিকে রাসেলের অবস্থা দেখে সিরিয়াস ওই বাচ্চাটিকে অ্যাসিডে ফেলতে যাচ্ছিল। আর সাথে সাথে মার্কো এক হাত দিয়ে সিরিয়াসের মাথাটা শরীর থেকে আলাদা করে দেয় আর অন্য হাতে বাচ্চাটাকে ধরে ফেলে। এরপর মার্কো বাচ্চাটা আর কুকুরটাকে নিয়ে সেখান থেকে চলে আসে।